জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি জাওয়াদ মাহমুদ। জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে ফয়সালার কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি জুলাই সনদ এবং ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার আয়োজিত প্রফেসর এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বর্তমান সরকার উদারপন্থী গণতন্ত্রের দিকে যাওয়ার চেষ্টা করছে। এ সময় প্রয়াত প্রফেসর এমাজ উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। যারা আমাদের পথ দেখিয়েছেন তাদের অন্যতম ছিলেন প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ সাহেব। জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে। এই প্রশ্নটা আসলে আমার কাছে মনে হয় যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। আমরা ৩১ দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে, কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাস করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয় তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। এদিকে রাজধানীর আরেক অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভঙ্গুর দেশকে নতুন করে গড়ে তুলতে জুলাইয়ের ঐক্যকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে রাজধানীর নিকুঞ্জে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় একথা বলেন তিনি। বিগত বছরগুলোতে সম্পদ লুটপাট ও পাচার হওয়ার কারণে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছে সরকার। এ সময় রাজনৈতিক কাঠামোকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তৈরি পোশাক শিল্পের সাথে জড়িতদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, পোশাক খাতে ব্যাংক ঋণের সুদ কমাতে সরকার চেষ্টা করছে। আমাদের সম্পদ যেভাবে বিগত বছরগুলোতে আমাদের সম্পদ যেভাবে পাচার হয়ে গেছে, লক্ষ কোটি টাকা দেশ থেকে চলে গেছে, সেই ক্ষেত্রে একটা বিরাট একটা চ্যালেঞ্জের মুখোমুখি এখন আমাদের অর্থনীতি। যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, সেই অর্থনীতিকে টেনে উপরে তোলা, এটা একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জের কাজ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাজেটও পাস হয়েছে। সেই বাজেটের মধ্যে নতুন নতুন সব আমরা কতগুলো বিষয় নিয়ে এসেছি যেগুলো সম্পূর্ণ অর্থনীতিকে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ সৃষ্টি করবে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি ও রায়েরবাগের প্রতিরোধ পৃথিবীর ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ি থানার সামনে ১৭ জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, সেদিন বিএনপি, ছাত্রদল, জামায়াত শিবির, মাদ্রাসার ছাত্রসহ অন্যান্য সংগঠনগুলো বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। পতিত শেখ হাসিনার ফ্যাসিস্ট দলকে এই দেশের মানুষ আর মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ভারত মুজিবের হত্যাকারীকে হাসিনার হাতে তুলে দিলেও জিয়াউর রহমানের হত্যাকারীকে তুলে দেয়নি, অথচ সেই দেশের সাথেই সম্পর্ক রাখতে চায় জামায়াত। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, যাত্রাবাড়িতে সাধারণ মানুষ যদি রাজপথে নেমে না আসতো তাহলে জুলাই আন্দোলন সফল হতো না। এই অসাধারণ আত্মত্যাগ, এই নিবেদিত প্রাণ, এই অসংখ্য শহীদ হাসতে হাসতে নিজের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এরকম খুনি, এরকম জল্লাদ, এ ধরনের রক্ত পিপাসু একজন নরঘাতককে পতনের যে রক্তাক্ত পিচ্ছিল পথ তৈরি করেছিল এই
যাত্রাবাড়ির সেদিনের সেই প্রতিরোধ। এটা পৃথিবীর ইতিহাসে, মানবজাতির ইতিহাসে, সভ্যতার ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জনগণের মতামতের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। শুক্রবার দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মানবতা বিরোধী যে অপরাধ তারা করেছে তার বিচার হতে হবে, শাস্তি হতে হবে। জনগণের এটি হচ্ছে পারসেপশন। জনগণ এরকম ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনৈতিক অধিকার, যারা ফ্যাসিবাদী, যারা সংবিধান মানে নাই, মানবিকতা যাদের মধ্যে নাই, তাদের রাজনৈতিক অধিকার হবে কি হবে না সেই জনগণ সিদ্ধান্ত নেবে। এটা কোনো দলের একার ব্যাপার না। সরকার আছে, জনগণ আছে। জনগণের পারসেপশন তারা অনুভব করুক। জুলাই অভ্যুত্থানই বলে যে এখানে ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব দেশের মানুষ আর মানে না। জুলাই গণহত্যার বিচার ও নিহতদের স্মরণে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জুমার নামাজের পর মিছিলটি শুরু হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মী গণহত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন। পরে ঢাবির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জুলাই নতুন বাংলাদেশের পথ দেখিয়ে গিয়েছে। শুধু বক্তব্যে নয়, জুলাইকে মননে ধারণ করার আহ্বান জানান তিনি। এ সময় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, মত ও পথের পার্থক্য থাকলেও শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। তাদেরকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। অবিলম্বে গণহত্যার বিচার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের ক্যাম্পাসে আমাদেরকে হল ছাড়তে বাধ্য করেছিল। এই জুলাই আগস্টে যারা আমাদের মুক্তিকামী ছাত্র জনতার উপর নির্মম নির্যাতন চালিয়েছে, গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে, তাদের বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। এই কফিনের কসম, এই কফিন স্পর্শ করে বলছি, আমরা যদি বেঁচে থাকি, যদি বিএনপি বিচার নাও করে, যেদিন এই সকল তরুণেরা সংসদে যাবে সেদিন আওয়ামী লীগের বিচার হবে ইনশাআল্লাহ। সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে লীগ ধর নামে এক ব্যতিক্রমী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে 6টায় বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ম্যারাথন শেষ হয়। উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের শীর্ষ নেতারা। সাদিক কায়েম বলেন, 2024 সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ছাত্রলীগ মুক্ত হয়। দিনটি স্মরণে তাই এ আয়োজন। শিক্ষার্থীদের অপব্যবহারের যে রাজনীতি ছিল তা আর কখনো ফিরে আসবে না বলে আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা। আইনগত প্রক্রিয়ার আলোকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ নয়াদিল্লি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জৌসাল। শুক্রবার রাজধানীতে নয়াদিল্লির পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। This request, as we have said earlier as well, is under examination, and the request is being taken into consideration, giving the legalities that are involved and judicial processes that are involved. চট্টগ্রাম কক্সবাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র, অর্থ ও কৃষিমন্ত্রী। এ সময় বন্যার্থদের সাথে কথা বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তারা। কক্সবাজারের বন্যা পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে 2 দিনের সফরে চকরিয়ায় যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন তিনি। দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। পতেঙ্গায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে অর্থমন্ত্রী জানান, পুনর্বাসনের কাজ শুরু হচ্ছে শিগগিরই।
অন্যদিকে চন্দনায় এসে দুর্গত কৃষকদের মাঝে বীজ বিতরণ করে বিশেষ প্রণোদনার আশ্বাস দেন কৃষিমন্ত্রী। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। পুনর্বাসন কার্যক্রম পুরোপূর্ণভাবে সমাধান না হওয়া পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে। এখানে ম্যাক্সিমাম ত্রাণ দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তার মাধ্যমে, এবং এর মধ্যে রোগ বালাই যাতে না হয় সেটার জন্য পুরো প্রস্তুতি আছে। আমাদের একটা হিসাব আছে টোটাল এই এলাকায় কি পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত, কি পরিমাণ বীজতলা ক্ষতিগ্রস্ত, ওই অনুযায়ী আমরা বীজ দেব। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পটুয়াখালীতে শুক্রবার সকাল থেকে ঝড়ো হাওয়া ও মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। সকল নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট বেড়েছে। সাগর উত্তাল থাকায় সামুদ্রিক মাছ ধরার সকল ট্রলার মৎস্যবন্দর আলিপুর ও মহিপুরে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় নানান দুর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। এদিকে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ের সড়ক। এতে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন। অতি বৃষ্টির কারণে কৃষকরা মনে করেন বিস্পারা করতে পারতেছে না, ফসলের ধান ফলাইতেছে না, অনেকের জমি তলিয়ে গেছে, নষ্ট হয়ে যাইতেছে। মালামাল লইয়ে যাতায়াত করতে কষ্ট হয়ে যায়, আমাকে বহুত কষ্ট হয়ে যায়, এই পানির কারণে কষ্ট হয়ে যায়। এলাকা সব তলাইনি পানিতে, এই যেমন আমাদের ফেরিঘাট কোনো গাড়ি গুড়ি যাইতে পারে না, এলাকার ঘর বাড়ি সব তলাইনি। পানি তো দেখলাম এই যে যাইতেছি আর হাতুরিয়া আর কি আর মার পরিস্থিতি শিকার যাইতে এই বাড়ি। কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ টর্নেডোর মুখোমুখি হলেন পর্যটক ও স্থানীয়রা। এতে সৈকত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টর্নেডোর প্রবল বাতাসে বেশ কয়েকটি অস্থায়ী স্থাপনা ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা এবং অর্থনীতি সচল করতে সরকারের পুনর্বাসন প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বান্দরবনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ও দুস্থরা অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সহায়তা পাবেন। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, দুর্গত এলাকার ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের 1 মাসের ঋণের কিস্তি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। বাস্তবতা বিবেচনায় এই সুবিধার মেয়াদ আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরি, সংরক্ষিত নারী সংসদ সদস্য মাধবী মার্মা সহ অনেকে উপস্থিত ছিলেন। এই অঞ্চলে যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা বিরুদ্ধে করার মতো ক্ষমতা তো আসলে মানুষের নাই, কিন্তু যেটা আমরা করতে পারি এই ক্ষয়ক্ষতি যতটুকু হয়েছে সেটাকে কিছুটা কিভাবে আমরা স্বস্তির জায়গায় আনতে পারি, কিছুটা লাঘব করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সরকারের সহ আমাদের সরকারের সকল দপ্তর এবং আমাদের দলের সেই প্রচেষ্টা সবসময় আছে। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনা করে 75 ইউনিট পর্যন্ত গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার বেলা 11:30টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে মন্ত্রী আরও বলেন, সাধারণ গ্রামে মাসে 75 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কোনো কষ্টে না পড়ে সরকার সবসময় সেই চেষ্টাই করছে। তিনি জানান, সরকারের লক্ষ্য 10,000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা। এটি বাস্তবায়ন হলে জ্বালানি আমদানি হ্রাস পাবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। নারীর যে ক্ষমতা কৃষি ব্যবস্থাকে আরো কার্যকর, এমনকি যে বিদ্যুতের বিল বাড়িয়েছে কয়েকদিন আগে আমি যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের কোনো দাম বাড়াই নেই। আর আমি জানি গ্রামে যারা বিদ্যুৎ ব্যবহার করে তারা 75-এর বেশি ব্যবহার করে না, সেজন্য সেখানে দাম বাড়াইনি আমরা যাতে এই মার্জিনাল মানুষগুলো যেন কষ্ট না পায় সেই দিকে আমরা চেষ্টা করি। নগরবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ম নীতি মেনে পরিচালনার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। একই সঙ্গে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, এজন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে যা অনুসরণ করা কর্তৃপক্ষের দায়িত্ব। পাশাপাশি হাসপাতালের সামনে ময়লার বিন স্থাপনের আহ্বানও জানান তিনি। বলেন, রাজধানীর উত্তর অংশের মানুষের জন্য মানসম্মত নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করার সময় অনেক ধরনের মেডিকেল ওয়েস্ট থাকবে, সেগুলো আপনারা সংরক্ষণ করবেন। এটা একটা মেডিকেল ওয়েস্ট এবং গৃহস্থালী ওয়েস্টের মধ্যে অনেক ডিফারেন্ট আছে, বাট মেডিকেল যেই ওয়েস্টগুলো সেটা কিন্তু সিটি কর্পোরেশন নেয় না, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। সেটার জন্য আলাদা একটা প্ল্যান আছে, তারা সেটা সংগ্রহ করে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় পলাতক আসামি মোজাফফর সেনা হেফাজতে আছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যে আইনে শহীদ রাষ্ট্রপতিকে হত্যার বিচার হয়েছে সেই আইনেই তার বিচার করা হবে। বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী। শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়ায় একথা বলেন তিনি। হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর নাম গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেয়া হয়েছে যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির চন্দননগর এলাকায় ডিপ টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্তত 20 জনকে নগরীর 2টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সরবরাহকৃত পানিতে দূষণ ছড়িয়ে পড়েছে। সেই পানি পান করেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। তাদের বেশিরভাগই ডায়রিয়া, বমি, পেট ব্যথা ও পানি শূন্যতায় ভুগছেন। চিকিৎসক জানিয়েছেন, উপসর্গ বা লক্ষণ দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশ রোগীই আশঙ্কামুক্ত, তবে কয়েকজনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। পানিবাহিত রোগের সংক্রমণ এড়াতে পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ওই স্পেসিফিক এরিয়াগুলো থেকে কিছু রোগী আসতেছে যেগুলো একেবারে ডায়রিয়া, ভমিটিং, তারপর হচ্ছে আপনার শকের ফিসার নিয়ে এখানে আসতেছে, অর্থাৎ সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আমাদের এখানে আসতেছে। তো আমাদের এখন পর্যন্ত ফিমেল সাইডে আপনার 6টা পেশেন্ট আছে এখন। তারপর হচ্ছে মেল সাইডে 3 জন ছিল, একজন ডিসচার্জ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে এগুলো এখন স্টেবল আছে। শক নিয়ে আসছিল, এখন মোটামুটি ইমপ্রুভ করে গেছে আর কি। ঝিনাইদহে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরের ভাস্কর্য অপসারণ করেছে জেলা পরিষদ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার। পৌরসভা এলাকায় প্রায় 16 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও এর ভাস্কর্যটি অপসারণ করা হচ্ছে। তবে এ বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বীরশ্রেষ্ঠের পরিবার। আকস্মিক এই অপসারণের ঘটনায় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন তার স্বজনরা। কর্তৃপক্ষ জানায়, 2019 সালে এই চত্বর নির্মাণের
প্রকল্প হাতে নিলেও এখনও ভাস্কর্যটির কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়ায় চত্বরটি আগাছায় ছেয়ে সৌন্দর্য হারিয়েছিল। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে পৌরসভায় একাধিকবার নেতৃত্ব বদল হওয়ায় প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তারা। তরুণরা যাতে মাদকাসক্ত না হয় সেক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার সকালে সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আরও বলেন, ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান এবং ধর্মীয় গুরুদের দিক নির্দেশনার মাধ্যমে যুব সমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। সিলেটের সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান মন্ত্রী। ধর্মীয় সম্প্রীতিতে যে আমরা সিলেট একটা উজ্জ্বল দৃষ্টান্ত, সেটাকে আরও বেশি, এবং এটাকে বলা হয়, সিলেটকে বলা হয় যে আধ্যাত্মিক রাজধানী। আমাদের মানে ইয়াং জেনারেশন যাতে মাদক আসক্তি না হয়, এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আপনারা যদি একটু প্রচারণা করেন, আমরা যেভাবে মসজিদে করব, আপনারা এইভাবে মন্দিরে, মসজিদ এইগুলাতে যদি ধর্মীয়ভাবে এটার জোরালোভাবে আলোচনা করেন, তাহলে আমরা দেখব যে আমরা বিভিন্ন প্রচারণা থেকে এটা অনেক কিছু মানুষের কাজে লাগে। জালকাঠির নল সিটিতে দুস্থ দলীয় কর্মীকে স্বাবলম্বী করতে চায়ের দোকান স্থাপনের জন্য 1 লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপন। বৃহস্পতিবার রাত 8টায় নলসিটি উপজেলা পরিষদ মিলনায়তনে নলসিটি উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সহায়তা প্রদান ও মতবিনিময় সভায় তিনি নলসিটি উপজেলার স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ কামরুল ইসলামের হাতে 1 লাখ টাকার অনুদান তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, অনুদানের চেয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমাজের সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অন্যতম অ্যালামনাই সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার একটি দক্ষ, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ ধরনের অ্যালামনাই সরকারের উন্নয়ন অভিযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা 640-এরও বেশি এবং এটি দেশের অন্যতম সক্রিয় অ্যালামনাই সংগঠনে পরিণত হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক কার্যক্রমের আওতায় বরিশাল মহানগরের স্কুল পর্যায়ের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 8:30টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। মোট 3টি ক্যাটাগরিতে বরিশালের 35টি স্কুলের 2776 জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এমন আয়োজন নিজেকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। আমাদের এই প্রিয় বাংলাদেশের বিশ্ব সাহিত্য কেন্দ্রে বর্ষা স্নাত শ্রাবণকে উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হলো বিশেষ আয়োজন ঘনঘটা। শুক্রবার সকালে 11টায় থেকে অর্থী আহমেদের ড্যান্স একাডেমির উদ্যোগে শুরু হওয়া 90 মিনিটের এই আয়োজনে 3 শতাধিক নৃত্যশিল্পী অংশ নেয়। বর্ষার আবহ ও বাংলার সংস্কৃতিকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই নৃত্যানুষ্ঠান উপভোগ করেন অসংখ্য দর্শক। পাশাপাশি জাগো ফাউন্ডেশনের 2টি ভ্রাম্যমাণ বুথে
পার্বত্য চট্টগ্রামের বন্যা দুর্গত মানুষদের জন্য সহায়তা সংগ্রহ করা হয়। দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ওই বুথে আর্থিক সহায়তা প্রদান করেন। আয়োজকরা জানান, এবারের আয়োজনে 3 বছর থেকে 70 বছর বয়সী নৃত্যশিল্পীরা অংশ নেন। বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি এবং মানবিকতার বার্তা একসঙ্গে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় ঘনঘটা হওয়া উচিত। গ্রাম বা ঢাকার বাইরে যে ধরনের প্রশান্তি পাই বা বৃষ্টির যে আবহ বা বর্ষার যে আবহ, সেটা কিন্তু আমরা পাই না। কিন্তু এই ধরনের নাগরিক জীবনে এই ধরনের আয়োজন এক ধরনের প্রশান্তি দেয়। সারা সপ্তাহ কাজ করার পরেও ফ্রাইডেটা আমাদের জন্য খুব প্রেশাস। তারপরেও যে আমরা এখানে এসছি, আপনি সেটা দিয়ে বুঝতে পারেন যে আমার কেমন লাগছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন চারদিক, আপনাদের সঙ্গে আছে আমি জাওয়াদ মাহমুদ। মালয়েশিয়ার অন্যতম বৃহৎ শিল্প ও প্রযুক্তি প্রদর্শনীর আন্তর্জাতিক মেশিনারি মেলায় টানা তৃতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে আয়োজিত এবারের প্রদর্শনীতে 10টি দেশের 450টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রবাসীদের প্রত্যাশা, মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের আন্তর্জাতিক পরিচিতি বাড়বে। পাশাপাশি নতুন রপ্তানি বাজার তৈরি হবে ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। 16 জুলাই থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে 18 জুলাই পর্যন্ত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি নিরাপত্তা বাহিনীর বহরে হামলার ঘটনায় অন্তত 45 জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি। স্থানীয় গণমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানায়, বৃহস্পতিবার মাস্তুং এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলার তথ্য নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা কত তা স্পষ্ট করেনি পাকিস্তান সেনাবাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর একের পর এক অতর্কিত হামলার জেরে প্রদেশটিতে অপারেশন সাবান নামে একটি অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে এক ব্যক্তির বেলুচিস্তান স্বাধীনতার ঘোষণায় উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। মা বাবা ও দাদা দাদিকে স্থায়ীভাবে কানাডায় নেওয়ার স্পন্সরশিপ প্রোগ্রাম নতুন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির অভিবাসন বিভাগ। এক বিবৃতিতে আইআরসিসি জানিয়েছেন, এই কর্মসূচির প্রতি মানুষের আগ্রহ ও আবেদনের সংখ্যা নির্ধারিত কোটার চেয়ে অনেক বেশি। তবে এর আগে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়াকরণ স্বাভাবিকভাবে চলবে বলেও জানিয়েছে কানাডার অভিবাসন বিভাগ। 2026-28 অভিবাসন পরিকল্পনা অনুযায়ী 2026 সালে পিজিপি কর্মসূচির আওতায় সর্বোচ্চ 15,000 মানুষকে স্থায়ী বসবাস বা পিআর অনুমতি দেওয়ার লক্ষ্য আছে। নতুন আবেদন স্থগিত হলেও সংস্থাটি বলছে, মা বাবা এবং দাদা দাদি বা নানা নারীরা সুপার ভিসা নিয়ে কানাডায় পরিবারের সদস্যদের কাছে যেতে পারবেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতা হলেন অ্যান্ডি বার্নহাম। সোমবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। এদিকে আনুষ্ঠানিক নাম ঘোষণার পর দেয়া প্রথম বক্তব্যে বার্নহাম জানান, যুক্তরাজ্যকে ঢেলে সাজাতে তার নির্দিষ্ট পরিকল্পনা আছে। এছাড়াও যুক্তরাজ্যের জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিও দেন বার্নহাম। নিজ মন্ত্রিসভায় কারা স্থান পেতে যাচ্ছে এ বিষয়ে স্পষ্ট কিছু না জানালেও বার্নহামের বার্তা, ক্যাবিনেট গঠনে লেবার পার্টির নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। এর আগে গেল জুনে মেয়াদ শেষের আগেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কিয়ার স্টারমার। টানা কয়েকদিন বৃষ্টির পর আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কিছু অঞ্চল। হিল কান্ট্রি এলাকায় প্রাণ গেছে 2 জনের। কারভিল ও উইভান্ডে থেকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে 250-র বেশি স্থানীয়কে। এছাড়াও টেক্সাসের 59টি কাউন্টিতে জারি হয়েছে বন্যা সতর্কতা। বন্যা কবলিত অঞ্চলটিকে টর্নেডো আঘাত হানার পূর্বাভাস আবহাওয়া অফিসের।
এদিকে তীব্র ঝড়, জলোচ্ছ্বাস ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ চিলির উপকূলীয় অঞ্চল। ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে বিদ্যুৎ সংযোগের বিচ্ছিন্ন হয়েছে 5 লাখেরও বেশি মানুষের। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 80টি পরিবারকে। জলোচ্ছ্বাসের পর তলিয়ে গেছে বেশ কিছু বাড়িঘর, জলমগ্ন রাস্তাঘাটও। এদিকে টাইফুন বাভির আঘাত সামলে উঠতেই ভূমিধসের কবলে চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চল। উজিয়াং নদীর তীরবর্তী এলাকায় বেশ কয়েকটি আবাসিক ভবন ধসে নিখোঁজ বহু মানুষ। চলছে উদ্ধার অভিযান। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। ফুটবল মাঠে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের জন্য শাস্তি পেতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের খেলোয়াড় ও স্টাফরা। বুধবার রাতে শুরু থেকেই শারীরিক শক্তি প্রয়োগ আর কথার লড়াইয়ে উত্তপ্ত ছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার মহারণটি। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচে চিরশত্রু ইংলিশদের বিপক্ষে জয়ের পর বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে লিওনেল মেসির দল। উদযাপনের মাঝে লাস মালভিনাস সন আর্জেন্টিনাস নামে এক ব্যানার হাতে দেখা যায় আকাশি সাদাদের, যার অর্থ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিক আর্জেন্টিনা। যুদ্ধ করে ফকল্যান্ড দখল করা ব্রিটিশ সরকার তাই চটে যায় এই ঘটনায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।